বলে না? নেটওয়ার্কের সমস্যা নাকি? স্যার ওই ক্লাসটা মনে হয় করা হয় না এখনো, রেকর্ড ক্লাসটা। এখনো তুমি রেকর্ড ক্লাস করোনি? স্যার কমপ্লিট হয়নি। একটু সময় ম্যানেজ করে পড়ে নিও দয়া করে প্লিজ, এলোমেলো করো না। আচ্ছা, তো যাও, যদি না পড়ে থাকো এই শিটটা আগামী ক্লাসে আমি বলতে চাই যে সবাই এই শিটটা রিডিং করে ফেলবে, সবাই। ঠিক আছে, তো এই শিটটা অন্তত রিডিং করো। এইটুকু না পড়ে গেলে তোমার কিন্তু কোশ্চেন আনসার বুঝতে অনেকখানি সমস্যা হবে, কারণ আমি এগুলোকে সেভাবে দেওয়ার চেষ্টা করি। কোনোটা থিমেটিক ডিসকাশন দিয়েছি, কোনো জায়গায় দেখো এই জায়গায় আছে, যেমন ইলাবোরেট সামারিটা দেওয়ার চেষ্টা করেছি। তারপরে এই জায়গাতে দেখো ক্রিটিক্যাল অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করেছি। সামারি তো আছে, সামারি নিয়ে তো কথা নেই, কিন্তু এই যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস, থিমেটিক ডিসকাশন এবং ডিটেল সামারি, এই তিনটা সবসময় একটু ভালো করে পড়বা। তাতে কি হবে, তোমার আলোচনার বিষয়টা শুধু ওই স্টোরি লাইন পড়ে গেলে হবে না, এখান দিয়ে কী বলতে চাচ্ছে, কি হচ্ছে, এইগুলো তোমার দেখো, এই যে এইভাবেই তোমার দেখা যাচ্ছে কোশ্চেন আনসারে এভাবে কোটেশন সহ আমি কিন্তু আলোচনা করতেছি হয়তো বা। হ্যাঁ, এগুলো একটু পড়ে নিবা, এবং না বুঝলে সেটা আমাকে বলবা যে এই জায়গায় বুঝি নাই। একটু নিজের সাথে নিজের প্রতারণা করো না, হ্যাঁ, একটু ইয়া করো, অ্যাক্টিভ হও। ওকে, তো ঠিক আছে, আমি বাদ দিলাম, তোমরা একটু পড়ে নিও, কারণ এখানে অযথা আমি পড়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, তোমাদের উপর ছেড়ে দিলাম যে আগামী ক্লাসে আমার শিটটা পুরো পড়া চাই আমি। রিড দ্য হোল শিট। আরে মানলো রে, কোথায় এত সমস্যাটা? এই জায়গায় বাংলা হয়ে আছে। রিড দ্য হোল শিট অফ দ্য পোয়েম টু স্কাইলার করে ফেলবা। ওকে, তাহলে আমরা চলে যাই অ্যাডোনাইস। লাস্ট পয়েম, রোমান্টিক পোয়েট্রির আমাদের লাস্ট পয়েম, তাই তো? জি স্যার। তোমাদের কাছে কি অ্যাডোনাইস বইটা আছে? এই ইয়েটা আছে, কবিতাটা আছে, টেক্সটটা আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ভেরি গুড, তাহলে একটু জি স্যার। দেখে বোঝো। তার আগে তোমাদের আমি একটু, তোমাদের কোন রাইটারের বই আছে, সেন না রামজিলাল? সেনে। ডক্টর সেন। আচ্ছা, তোমাদের বইয়ে একটু দেখো তো, 198 পেজে যাও সবাই, 198 পেজ। ঠিক আছে, সবাই গেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, একটু সবাই মিউট করে রাখবা, আর কথা বলবা আমার সাথে, আবার মিউট করে রাখবা। তাহলে 198 পেজে দেখো কি আছে, ইন্ট্রোডাকশন আছে না, ইন্ট্রোডাকশন? জি স্যার। আচ্ছা, আমার কাছে যেহেতু স্ক্রিনে এটা আনতে পারতেছি না, আমি একটু জি জাস্ট স্যার। রিডিংটা তোমরা সবাই একটু পড়ো, আমিও পড়তেছি, পরে একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, এখানে এটা কি আছে না, এটা থাকার কথা, আমার মনে হয় পরবর্তীতে এটা এখানে নিয়ে আসা হয়নি। ওকে, তাহলে এটা যদি আমরা একটু দেখি তাহলে কি বলছে দেখো, ইন্ট্রোডাকশনটা আগে পড়ি, আমরা একটু ব্যাকগ্রাউন্ডের কয়েকটা বিষয় জানা দরকার। বলছে, অ্যাডোনাইস দ্য মোস্ট ফিনিশড অফ শেলিস পোয়েমস অ্যান্ড দ্য মোস্ট সাবলাইম অফ ইংলিশ এলিজিস was composed in May and June 1821, 3 to 4 months after the death of Keats in Rome. আমরা জানি কিটস কোথায় মারা গেছে? রুমে। রোমে, এবং তার কবরও কিন্তু কোথায় আছে? ওইখানে আছে। বলো কোথায় আছে? রোমে স্যার।
দেখো তাহলে 1821 কিন্তু লেখা কত মাসে, কোন মাসে? মে অ্যান্ড জুন। আর কিডস মারা গেছে কততে? দেখো ফেব্রুয়ারি, তাই না? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তার মানে 3 to 4 months আফটার দ্য ডেথ অফ কিডস ইন রোম। হ্যাঁ দেখো আচ্ছা তার ইয়েটা আমরা একটু দেখি। হ্যাঁ আচ্ছা হচ্ছে একবার সার্চ দিয়ে নিই তাহলে সুবিধা হবে। এই যে রোমে, হ্যাঁ লাস্ট মান্থ ইন রোম, আমরা একটু এই জায়গাটা পড়ি। বলছে ডিউরিং 1820 কিডস ডিসপ্লেড ইনক্রিজিংলি সিরিয়াস সিমটমস অফ টিউবারক্লোসিস। তাহলে আসলে তিনি, তার পরিবারের অধিকাংশই কিন্তু মারা গেছে টিউবারক্লোসিসে। হ্যাঁ টিউবারক্লোসিস কি জানো? যক্ষা স্যার, যক্ষা। যক্ষা, তাই তো। সাফারিং লাং হেমোরেজ, মানে কাশতে কাশতে কফ দিয়ে রক্ত বের হয়ে যাওয়া। হ্যাঁ in the first few days of February. On first coughing up blood on 3 February 1820, he said to Charles Armitage Brown, I know the color of that blood. It's arterial blood. I cannot be deceived in that color. মানে সে বুঝতে পেরেছিল যে আমার মৃত্যুর আর দেরি নেই, আমার এই কালার আমাকে ডিসিভ করতে পারবে না। হ্যাঁ দ্য ড্রপ অফ ব্লাড ইজ মাই ডেথ ওয়ারেন্ট, আই মাস্ট ডাই। সে জেনেও গেছিল। হ্যাঁ এবং বলা হচ্ছে দেখো he lost large amount of blood and was bleed further by attending physicians, মানে তার চিকিৎসা অবস্থাতেও তার এই ব্লাড কিন্তু ব্যাপক হারে পড়ছে। Hunt nursed him in London for much of the following summer. At the suggestion of his doctors, he agreed to move to Italy with his friend Joseph Severn. তার মানে চিকিৎসার জন্য মেনলি তিনি ইতালিতে গেছিলেন। On 13 September they left for Gravesend and 4 days later board the sailing brig Maria Crowther. On 1st October the ship landed, মানে কিভাবে গেল আর কি। The journey was a minor catastrophe. Storms broke out followed by a dead calm that slowed the ship's progress. আচ্ছা ওটা নিয়ে আমাদের কথা না। তারপরে মানে রোমে গেল কেন? It was on arrival in Italy he moved into a villa on the Spanish Steps in Rome. Today the Keats Shelley Memorial House, যেটাকে কিডস শেলি মেমোরিয়াল হাউস বলে নামকরণ করা হয়েছে আর কি। হ্যাঁ তাদের ওকে দেখো বলছে ইন নভেম্বর 1820 ক্লার্ক ডিক্লেয়ার্ড দ্যাট দ্য সোর্স অফ হিজ ইলনেস ওয়াজ মেন্টাল এক্সারশন। এটা খেয়াল করো যে তার এই রোগটার প্রধান কারণ কিন্তু হচ্ছে কি, হ্যাঁ টিউবারকুলোসিস তো আছেই, কিন্তু তার অধিকাংশ তার রোগের একটা বড় কারণ হচ্ছে মেন্টাল একটা ডিপ্রেশন। ঠিক আছে, and that the source was largely situated in his stomach. Clark eventually diagnosed consumption, tuberculosis and placed kids on a starvation diet of an দেখো অ্যাকোভয় and a piece of bread a day intended to reduce the blood flow. মানে চিকিৎসাটা কিভাবে হচ্ছে। ওকে তারপরে আমরা ডেটে চলে আসি। The first month of 1821 marked a slow and steady decline into the final stage of tuberculosis. তার মানে সে 1820-এ কিন্তু ইতালিতে গেছে, তাই না? নভেম্বর চলে গেল, তারপরে ফার্স্ট মান্থ মানে জানুয়ারিতে এসে তার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ ডিক্লাইন করছে। হিজ অটোপসি শোড হিজ লাং অলমোস্ট ডিসইন্টিগ্রেটেড, তার লাং প্রায় শেষ। কিডস ওয়াজ কফিং আপ ব্লাড অ্যান্ড কাভার্ড ইন সোয়েট। স্যাভার্ন নার্সড হিম ডেভোটেডলি অ্যান্ড অবজার্ভ। এই স্যাভার্নটাকে বলো তো, হু ইজ দ্যাট? এই স্যাভার্নটাকে যার সাথে সে ইটালিতে এসেছিল নাকি, তার ফ্রেন্ড, তাই তো? শুনতে পাচ্ছ সবাই আমাকে? জি স্যার। হ্যাঁ হো বলবা না, আমি বুঝতে শুনতে পাচ্ছ না। ওকে, কারণ নেটওয়ার্কের ব্যাপার থাকে তো। ডেভোটেডলি অবজার্ভ ইন লেটার, এটা গেল। তারপর এখানে তার কথা আছে কিভাবে তার অবস্থা খারাপ হচ্ছে। কিডস ডাইড ইন রোম অন 23rd February 1821. His body was buried in the city's Protestant cemetery. ক্যাথলিক সেমিটারি না, তাকে প্রোটেস্ট্যান্ট সেমিটারিতে তাকে বারিড করা হয়। His last request was to be placed under a tombstone bearing no name or date. এবং তাকে বলেছিল যে অনেক সময় এরকম নাম টাম দিয়ে ইয়া করা হয় না, তা সে বলেছিল আমার নাম বা এইসব ডেট যেন না থাকে, বরং আপনারা লিখবেন কি, হিয়ার লাইস ওয়ান হুজ নেম ওয়াজ রিট ইন ওয়াটার। হ্যাঁ এই নামটা মানে তার ইয়াতে যেন লেখা হয়, এটা সে ভেবে বলে গিয়েছিল আর কি। তাই বলে এই যেখানে লেখা হয়েছে, হ্যাঁ ইয়ং ইংলিশ পোয়েট জন কিটস। হ্যাঁ
দিস গ্রেভ এখানে দেখো লেখা আছে কি, দিস গ্রেভ কন্টেন্স অল দ্যাট ওয়াজ আ মর্টাল অফ আ ইয়ং ইংলিশ পোয়েট হু অন হিজ ডেথ বেড ইন দ্য বিটারেস্ট অফ হিজ হার্ট অ্যাট দ্য ম্যালিশাস পাওয়ার অফ হিজ এনিমিজ। দেখো এখানে একটু খেয়াল করো, অ্যাট দ্য ম্যালিশাস পাওয়ার অফ হিজ এনিমিজ, তার মানে নিশ্চয়ই এখানে এনিমি বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো? বলা হচ্ছে অ্যাট দ্য ম্যালিশাস পাওয়ার অফ হিজ এনিমিজ, তার মৃত্যুর কারণটা কি? বলছে ইন দ্য তার বিটারনেস অফ ক্রিটিকদের হিজ হার্ট। কথাবার্তা। হ্যাঁ, তার মৃত্যুর কারণ কি বলো? তার টিউবারকুলোসিস, ক্রিটিসিজম, ক্রিটিসিজম, তাই না? তার বলছে যে লেখনীকে অনেক ব্রুটালি ক্রিটিক করা হয়েছিল, এই জন্য তাই না, তাই কারা বলছে desired those words to be engraven on this tombstone, here lies one whose name was written in water, February 24th 1821। তার মানে 23-এ মারা গেল আর 24-এ তাকে কবরস্থ করা হলো। Severn and Brown added their lines to the stone in protest to the critical reception of Keats' work। এই যে এইটাই হচ্ছে মেইন কথা, যে critical reception of Keats' work। Hunt blamed his death on the quarterly reviews। দেখো তার মৃত্যুর কারণ হিসেবে দেখাচ্ছে, দেখো হান্ট কিন্তু সরাসরি দোষ দিয়েছে কাকে? কোয়ার্টারলি রিভিউ, মানে যে বইটা, যে বইয়ে ক্রিটিক্সরা বিভিন্ন রাইটারের বই নিয়ে লেখে, ক্রিটিসাইজ করে, হ্যাঁ, সেটাকে স্ক্যাদিং অ্যাটাক অফ এন্ডিমিয়ন, যে জন কিটসের এন্ডিমিয়ন নিয়ে তারা ব্যাপকভাবে তার সমালোচনা করেছে। আর এই সমালোচনা একটা বড় কারণ, অ্যাজ বায়রন কুইপড ইন হিজ ন্যারেটিভ পোয়েম ডন জুয়ান। এই ডন জুয়ানও যেটা সম্পর্কে বলেছে যে, একটু মিউট রাখো, একটু মিউট রাখতে হবে। স্যার রিট ইন ওয়াটার বলতে কি বুঝেছে? রিড ইন ওয়াটার বলতে কি বোঝানো হচ্ছে? পানিতে কোনোদিন কোনো কিছু লেখা যায়? স্যার সে তো না মরলোই স্যার, যখন এখানে হ্যাঁ, তার মানে ওদেরকে ব্লেম করলো। তার মানে উনি কি বোঝাতে চাইলো এটা দিয়ে? স্যার এটা দিয়ে বোঝাতে চাইলো যে তাকে কেউ মনে রাখবে না, হ্যাঁ, এটা রাখবে দিয়ে না, মানে হলো পানিতে আসলে তো স্রোতেই, কারো হ্যাঁ, স্রোতের তালে পৃথিবীতে এসেছি, স্রোতের তালে ভেসে যাব। অতএব এখানে এক ফোঁটা পানি তুমি গ্লাস থেকে নিয়ে যদি সমুদ্রের পানিতে ফেলো, তুমি কি আর ওটা তুলে আনতে পারবা? না স্যার, মানে উনি ফরগেটেবল। হ্যাঁ, তাই এটা বলতে মেনলি ওটা, যে আমার নাম টাম লেখার দরকার নেই এখানে। উনি নিজেই বলেছেন যে আমার নাম, আমার ডেট, এগুলো আর লেখার দরকার নেই, কারণ এসব থাকবে না। অতএব ওসব না লিখে বরং লেখো যে যার নাম পানিতেই লেখা আছে, ইন ওয়াটার। ওকে, যাই হোক, 7 weeks আফটার দ্য ফিনারেল, একটু পড়ে নিই। শেলি মেমোরালাইজ কিটস ইন হিজ পোয়েম অ্যাডোনাইজ। দেখো 7 weeks মানে কত মাস হয়? ওই 3 মাস, 2.5 মাস, 3 মাস নাকি? 1.5 মাস, 2 মাস বা এরকম আর কি। সেখানে শেলি করলো কি, অ্যাডোনাইজ নামে এই কবিতাটা লিখে তিনি কিটসকে মেমোরালাইজ করলেন, স্মৃতি স্মারক হিসাবে তিনি লিখলেন। ক্লার্ক স টু আ প্ল্যান্টিং অফ ডেইজিস অন দ্য গ্রেভ, আর ওদিকে ক্লার্ক তার কবরের পাশে একটা ডেইজি ফ্লাওয়ার লিখে সেটাকে মেমোরাইজ করা রাখার চেষ্টা করছেন। সেইং কিটস উড হ্যাভ উইশড ইট, তিনি বলেছিলেন যে কিটস নাকি চেয়েছিল যে আমার কবরের পাশে যেন একটা ডেইজি ফুলের গাছ লাগানো হয়। তো যাই হোক, এছাড়া বলছি কি, দ্য অ্যাশেজ অফ শেলি, ওয়ান অফ কিটস মোস্ট ফার্ভেন্ট চ্যাম্পিয়ন্স, আর ব্যারিড ইন দ্য সিমিটারি। এমনকি শেলির কবর কোথায় জানো? শেলিকে কোথায় কবর দেওয়া হয়েছে? শেলিকেও কিটসের সাথে কবর দেওয়া হয়েছে, ইভেন বাইরনের কবর ওখানে। এই যে নামটা কি, প্রোটেস্ট্যান্ট সেমিটারি, এখানেও কিন্তু শেলিরও গ্রেভ। দেখো আমরা যদি একটু দেখি, স্যার খ্রিস্টানদেরকেও কবর দেওয়া হয় না? কেন জানা নেই? স্যার শিওর জানি না। এই যে, দেখো নন ক্যাথলিক সেমিটারি মানে হচ্ছে কিটস অ্যান্ড শেলি আর বেরিড ইন দ্য নন ক্যাথলিক সেমিটারি ইন দ্য টেস্টাসিও এরিয়া অফ রোম, যেটা হচ্ছে নন ক্যাথলিক সেমিটারি বা প্রোটেস্ট্যান্ট গ্রেভিয়ার্ড। হ্যাঁ, তাহলে কিটস মারা যায় 1821 সালে, আর শেলি মারা যায় কবে? দেখো 1822 সালে। বেচারারা সব এক জায়গায়। হ্যাঁ, ওকে, জন কিটসকে কেন রোমে সমাহিত করা হয় এবং কেন অক্যাথলিক? হ্যাঁ, দেখো 28 মারা যায়, তার বয়স তো মাত্র 25 বছর। কিটসকে সমাহিত করা হয়েছিল সিমিটেরো অ্যাটলিকা বা এটা ইংরেজি কবরস্থানের নামে পরিচিত। ওকে, তাহলে যেখানে পড়তে বলছিলাম ইন্ট্রোডাকশনটা, এবার তোমাদের বই থেকে একটু খেয়াল করো, আমরা যেখানে ছিলাম ওই জায়গায় একটু আসি। তাহলে বইয়ে কি বলছে দেখো, অ্যাডোনাইজ লেখা হয়েছিল কত? 3 to 4 months after the death of Keats in Rome, ignorant at the time of writing this poem of the real cause of Keats' death, namely tuberculosis. দেখো
কিটসের আসল মৃত্যুর কারণটা কিন্তু সে জানতো না। তাই বলছি কি দেখো, ইগনোরেন্ট অফ রাইটিং দিস পোয়েম অফ দ্য রিয়েল কজ অফ কিটস ডেথ নেমলি টিউবারকুলোসিস। তাহলে শেলি মনে করেছিল মনে হয় ডিপ্রেশনে মারা গেছে, মেন্টাল ডিপ্রেশনে হয়তো কিটস মারা গেছে, কিন্তু সে তো মারা গেছে টিউবারকুলোসিসে। Shelley got the impression that his death was due to a brutal criticism of his poetry in the Quarterly by an anonymous reviewer. Anonymous কেন? কারণ নামটা বলা হয়নি। Shelley, who had a high opinion of Keats as a poet, অথচ শেলি কিটস সম্পর্কে একটা উচ্চ ধারণা পোষণ করত, wrote this poem which was aimed to mourn the death as well as strike a blow on Shelley believed at murderer. তাহলে এই কবিতাটা তিনি লিখেছেন অ্যাডোনিস দুটা কারণে, একটা হচ্ছে কিটসের প্রতি সম্মান দেখানো, তাই না, তাকে স্মরণ করে রাখা, তার প্রশংসা করা, আরেক দিকে হচ্ছে যে মার্ডারার তাকে ব্যাপক পরিমাণে গালিগালাজ করার জন্য। In writing this poem, Shelley has made use of two particular elegies written in the pastoral tradition of Theocritus, the Epitaphium Adonis by Bion অথবা Epitaphium Bionis। এই দুটা মানে এলিজি ট্রেডিশন তিনি গ্রহণ করে মেনলি তিনি লিখেছেন। The influence of these two poems is seen very clearly in some of the most striking passages of the poem. তাহলে ওগুলো তো আমরা পড়িও না, ও তো আমরা বুঝতে পারবো। তার মানে কি তিনি এটা লেখার আগে এরকম আরো দুটা কবিতা পড়েছেন, পড়ার পরে ওই কবিতাগুলো কিভাবে লেখা হয়েছে তার আদলে তিনি কিন্তু অ্যাডোনিস কবিতাটা লিখেছেন। তাহলে এখানে অ্যাডোনিস বলতে কাকে রেফার করা হচ্ছে বলো? অ্যাডোনাইস বলতে হ্যাঁ কিটসকে রেফার করা হচ্ছে, তাই না? আসলে অ্যাডোনাইসটা কে, অরিজিনাল কবিতায় অ্যাডোনাইস কে ছিল সেটা একটু দেখার জন্য তোমরা তোমাদের বইয়ের চলে যাও হচ্ছে, এখনই বের করলাম, সরি দাঁড়াও। স্যার কোয়ার্টারলি কি কোনো নিউজ পেপারের নাম? হ্যাঁ ম্যাগাজিনের নাম, কোয়ার্টারলি একটা ম্যাগাজিনের নাম, আমরা ইয়াতে পড়েছিলাম না? স্যার লিটারেচারে। হ্যাঁ আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়েছিলাম। কোথায় গেল? এই যে গ্রিক লেজেন্ড, 208 পেজে যাও তোমরা, তোমাদের বইয়ের 208 পেজে যাও। এই যে দেখো কোয়ার্টারলি রিভিউ। হ্যাঁ এটা হচ্ছে কি, দ্য কোয়ার্টারলি রিভিউ ওয়াজ দ্য লিটারারি অ্যান্ড পলিটিক্যাল পিরিয়ডিক্যাল ফাউন্ডেড ইন মার্চ 1809 বাই লন্ডন পাবলিশিং হাউস জন মুরাই। ইট সিজ পাবলিশন 1967। ইট ওয়াজ রেফার্ড টু অ্যাজ দ্য লন্ডন কোয়ার্টারলি রিভিউ। পরবর্তীতে এইটা। আচ্ছা সবাই 208 পেজে গেছো? জি স্যার। জি স্যার। এই যে দেখো এখানে একটু আমরা এখানে দেখি, দেখো জন কিটসকে আসলে কে ক্রিটিক করেছিল। দেখো in an 1817 article, John Wilson Crocker, দেখো ক্রকার, হ্যাঁ, attacked John Keats in a review of Endymion। Endymion কি কিটসের কিন্তু আরেকটা পোয়েম, হ্যাঁ, for his association with Lehand and the so-called Cockney School of Poetry. Shelley blamed Crocker's article for bringing about the death of seriously ill poet। দেখো ওই শেলি কিন্তু ওই ক্রোকারকে মেইনলি ইয়া করেছে, হ্যাঁ, স্নাপড আউট ইন বায়রনস আইরনিক ফ্রেজ বাই অ্যান আর্টিকেল। তাহলে এই ক্রোকারকে বায়রন শেলি সবাই ব্যাপক পরিমাণে ধুয়ে দিয়েছে আর কি। ওকে, এই যে এন্ডিমিয়ন হচ্ছে, এন্ডিমিয়ন ইজ আ পোয়েম বাই জন কিটস, ফার্স্ট পাবলিশড ইন 1818 বাই টেইলর অ্যান্ড হাসি অফ ফ্লিট। এটা আর এটার সাথেই ওই বিষয়টা রিলেটেড, যে এটার উপর সমালোচনা করেই মনে করা হয় যে মেন্টালি খুবই শকড হয়েছিলেন, আর শকড হওয়ার কারণেই হয়তো তার মৃত্যু হয়েছে। আর এই কবিতারই অংশ হচ্ছে আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। হ্যাঁ এই কবিতাটা খুবই সুন্দর। ওকে, তাহলে আমরা একটু এটা পড়ি। তাহলে গ্রিক লেজেন্ড কে পড়বা? তোমাদের মধ্যে একজন পড়ো তো, কে জোরে জোরে পড়তে পারো? Sir, use of রাসেল পড়বা, পড়ো। হ্যাঁ this is a Greek legend. Use of the Adonis legend in Adonis is another classical element. In the Greek legend, the goddess Psyche laments over the death of her lover Adonis, killed by a boar. বোয়ার। In Shelley's poem, বোয়ার মানে কি বলো তো? Eugenia, the goddess of অ্যারোনাইসকে হত্যা করেছিল Bhal. বোয়ার, তাই তো? বোয়ার মানে কি ভাল্লুক? বদ্ধ জলাশয়। বোয়ার মানে বদ্ধ জলাশয়। বোয়ার মানে কি?
তার শুকুর। এই যে শুকর, হ্যাঁ, একটু ওয়াইল্ড টাইপের, পিগ, এই হচ্ছে বোয়ার, ঠিক আছে? Yes, sir. এই যে এই বেড়া হত্যা করছিল তাকে। ওকে, তারপর পড়তে থাকো। In Shelley's poem Urania, the goddess of heavenly love mourns the early and tragic death of her son Adonis, killed by the ship which flies in darkness. Chapter. Adonis represents kids, and the killer ship stands for the irresponsible criticism by the reviewer in which Shelley's opinion had killed kids. By twisting the Adonis legend, Shelley has replaced a common man-woman relationship by the more exalted mother-son relationship, and has succeeded in heightening the quality of his poem and robbing the legend of erratic element which would be out of place in an elegy. তাহলে মূল কাহিনীটা ছিল হচ্ছে লাভার বিলাভেড রিলেশনশিপ, তাই না? মেইন ক্লাসিক্যাল লেজেন্ড যেখানে অ্যাডোনাইস ছিল একজন লাভার আর গডেস সাইপ্রাস ছিল তার বিলাভেড। অ্যাডোনাইসকে যেহেতু একটা বোয়ার হত্যা করে, তা তার উপর ভিত্তি করে সাইপ্রাসের যে মর্নিং সেটা নিয়ে ছিল মেইন লেজেন্ডটা, কিন্তু ওইটাকে চুরি করে, বলতে রবিং করা, হ্যাঁ, ওই এলিমেন্টটাকে চুরি করে শেলি কি করেছে, মাদার সান রিলেশনশিপ দিয়েছে, যে মা তার সন্তানের জন্য কান্না করছে। এখানে মা হচ্ছে কি ইউরেনিয়া, আর ছেলে হচ্ছে কি অ্যাডোনাইস বা জন কিটস, ঠিক আছে? মানে কাহিনীটাকে জাস্ট একটু উল্টে দিয়েছেন তিনি, দিয়ে একটা নতুন তত্ত্ব দিয়ে, কারণ এলিজিতে কখনো লাভার বিলাভেড রিলেশনশিপ আনা সম্ভব না, তাই এলিজিতে অন্তত একটা পিওর বা একটা ভালো রিলেশনশিপ দেখাতে হবে। তো সেই হিসাবে এখানে মাদার সান রিলেশনশিপ দেখানো হয়েছে, ইউরেনিয়াকে মাদার হিসাবে দেখানো হয়েছে, যে হচ্ছে কি গডেস অফ হেভেনলি লাভ, আর অ্যাডোনাইস হচ্ছে এখানে রেফার করছে জন কিটসকে, ঠিক আছে? তো এখন আমরা এই জায়গাগুলো একটু খেয়াল করবো তোমরা, হ্যাঁ, এই যে ক্রিটিসিজম বা এগুলো একটু পড়বা। এটা পাস্টোরাল পয়েম হিসেবে মনে এবার চলে এসেছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট অপশন ছিল, এলিজি এবং পাস্টোরাল পয়েম হিসেবে। এই কবিতাটা, এই কবিতাটা একটু বড়, অনেক কত লাইন আছে, 495 লাইন, প্রায় 500 লাইন, হ্যাঁ। তো এখানেও আমরা বাদ দিয়ে পড়বো। মোটামুটি প্রথম দুদিন আমরা একটু ভালো করে পড়বো, প্রথম দিকের কাহিনীগুলো একটু ভালো করে পড়তে হবে, তারপরে পরবর্তী অংশ দেখবো। ওকে, তাহলে আমরা চলে যাই টেক্সটের দিকে। তাহলে এটার কবিতাটার সাবটাইটেল হচ্ছে কি দেখো, অ্যান এলিজি অন দ্য ডেথ অফ জন কিটস। জন কিটসের মৃত্যুর উপরে একটা এলিজি। সুতরাং এখানে মেইনলি আই বলতে কাকে বোঝানো হচ্ছে? আই বলতে হচ্ছে দ্য পয়েট। পয়েটটাকে আমাদের শেলি। শেলি, তাই তো? শেলি। বলছে আই উইপ ফর অ্যাডোনাইস, হি ইজ ডেড। ও উইপ ফর অ্যাডোনাইস, মানে খুব আবেগে বলছে কিন্তু কথাটা। ও দেখো একটা এক্সক্লামেশন মার্ক দেওয়া আছে, তাই না? তাহলে আই উইপ ফর অ্যাডোনাইস, হি ইজ ডেড। ও উইপ ফর অ্যাডোনাইস, দো আওয়ার টিয়ার্স থ নট দ্য ফ্রস্ট হুইচ বাইন্ডস সো ডিয়ার আ হেড। বলছে যদিও আমাদের চোখের জল এত করুণ নয় বা এত কোল্ড নয় যে ফ্রস্টকে থ করে দিতে পারে, যে ফ্রস্ট একজন, তাই তো বলছে হুইচ বাইন্ড সো ডিয়ার আ হেড, যে চোখের জল ফ্রস্ট হয়ে জমে গিয়ে এইরকম একটা প্রিয় হেডকে বাইন্ড করতে পারে। মানে আমাদের চোখের জল এত বেশি হয়ে যায়নি যে আমরা যার জন্য কান্না করছি পুরো মাথাটাকে ভিজিয়ে দিতে পারে, তারপরেও আমরা কান্না করছি। মানে কি বলতে আছে যে আসলে আমাদের কষ্টের গভীরতা, মর্নিংয়ের গভীরতা ডিপ, কিন্তু হয়তোবা আমরা যে পরিমাণ ডিপে আরো কান্না করার উচিত ছিল, যে পরিমাণ কষ্ট আরো প্রকাশ করা উচিত ছিল, সেরকম কষ্ট হয়তো আমরা প্রকাশ করতে পারছি না। মানে অ্যাকচুয়ালি দ্য পয়েট ইজ রেফারিং হিয়ার দ্যাট হি হ্যাজ গট আ ডিপ শক অ্যাট দ্য ডেথ অফ জন কিটস, সো দে আর মর্নিং। অ্যান্ড দাও, এবার দেখো পার্সনিফাই করেছে, কিন্তু ব্যাপক পরিমাণে এখানে কিন্তু পার্সনিফিকেশন আছে। তিনি টাইমকে পার্সনিফিকেশন করেছেন, ফুলকে করেছেন, আকাশকে করেছেন, বাতাসকে করেছেন, ফিউচারকে করেছেন, পাস্টকে করেছেন, সবাইকে তিনি পার্সনিফাই করে একটা সেন্স দেওয়ার চেষ্টা করেছেন। বলছে অ্যান্ড দাও, তুমি স্যাড আওয়ার,
দেখো আওয়ারকে তিনি স্যাড বলছেন, কারণ কি এই কিডসের মৃত্যুতে সময় কিন্তু, সময় বলতে যে সময় মারা গেছে শুধু সেই সময়টুকুকে বোঝানো হচ্ছে, যে এত সময় গেল, বছরের আরও দিনের সময় শুধু এই সময়ে সিলেক্ট করতে হলো, যে সিলেক্টেড ফ্রম অল ইয়ার্স টু মোর্ন আওয়ার লস। তাহলে এই যে যেদিন তিনি মারা গেলেন, তাহলে বছরের মধ্যে এই যেদিন তিনি মারা গেছেন বা যে সময়ে মারা গেছেন, এই মারা যাওয়ার সময়টাকে তিনি বলছেন হতভাগা সময়। যে এই পুরো তার 25 বছরের ইতিহাসে এই বছরটাকে সিলেক্ট করতে হবে যে আমরা একটা বড় লসের জন্য মোর্ন করব। অ্যান্ড রাউজ দাই অবসকিউর কম্পেয়ার্স অ্যান্ড টিচ দেম দাইন ওন সরো, এবং তার মাধ্যম দিয়ে স্যাড আওয়ারকে বলছে, কিন্তু স্যাড আওয়ার কিন্তু এখানে পার্সনিফাইড, যে তুমি রাউজ দাই অবসকিউর কম্পেয়ার্স, কম্পেয়ার্স মানে বুঝো তো সঙ্গী, যে তুমি তোমার এই স্যাড মুহূর্তে তুমি অন্যান্য সঙ্গীদেরকে তুমি এখন কি করবে, জাগিয়ে তুলবে। অ্যান্ড টিচ দেম দাইন ওন সরো, এবং তুমি তোমার দুঃখকে অন্যদেরকেও জানাবে, এইভাবে বলে যে উইথ মি ডাইড অ্যাডোনিস, আমার সাথে অ্যাডোনিসও মারা গেছে। কে বললো যে আমার সাথে অ্যাডোনাইসও মারা গেছে? এই মিটাকে কবি না, স্যার আওয়ার নাকি? আওয়ার সময়, কারণ সময় কি প্রতি মুহূর্তে মারা যাচ্ছে না? বলো, সময় কি প্রতি মুহূর্তে মারা যাচ্ছে না? এই যে আমরা যে পড়ছি, আমরা শুরু করেছিলাম পড়া 8:30, এখন বাজে 9:21, তাহলে ওই সময়গুলো কি মারা গেল না? তা সময়ও স্যাড, যে সময় বলতেছে এই আমার সময়েই একে মরতে হলো, যে আমি তো এমনি মারা যাচ্ছি, সাথে সাথে অ্যাডোনিসও আমার সাথে মারা গেল, সুতরাং আমি তো এমনি দুঃখিত, তার সাথে সাথে আরো বেশি দুঃখিত, আর সাথে সাথে কি করছি, আমার যারা সঙ্গী আছে তাদেরকেও তুমি জানো তোমার এই দুঃখের সাথে জড়িয়ে নিচ্ছ। তাই বলছে টিল দ্য ফিউচার ডেয়ার্স ফরগেট দ্য পাস্ট, এবং এই মৃত্যুটা ততদিন পর্যন্ত স্মরণ করে রাখবে পৃথিবী যতদিন পর্যন্ত ফিউচার অতীতকে ভুলে যাওয়ার সাহস করে। দেখো যে তাহলে ফিউচার অতীতকে ভুলে যাওয়ার সাহস, তার হচ্ছে ততদিন পর্যন্ত মর্নিংটা চলবে, ততদিন পর্যন্ত কষ্টটা চলবে, কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত দ্য ফিউচার ডেয়ার্স ফরগেট, ফিউচার সাহস করে অতীতকে ভুলে যেতে, শুধু অতীতকে ভুলে যায় যে যেতে না, তার ফেটকে এবং তার ফেমকে ভুলে যেতে। কারণ কি? কারণ তার ফেট এবং ফেম এইগুলো তো ইকো হিসাবে কাজ করে, শ্যাল বি অ্যান ইকো অ্যান্ড আ লাইট আনটু এটার্নিটি। কারণ অতীত যতদিন পর্যন্ত আমরা ভুলে না যাচ্ছি, ততদিন অতীত ভবিষ্যতে বারবার ফিরে আসবে, প্রতিধ্বনিত হয়ে আসবে, এবং প্রতিধ্বনিত হয়ে আমাদের বারবার অতীতকে মনে করিয়ে দিয়ে আমাদের ভিতরে দুঃখটাকে জ্বালিয়ে দিবে। ঠিক আছে, এইভাবে কিন্তু বলছে। তারপর হচ্ছে স্যাড আওয়ার, তাই বলছে দাও স্যাড আওয়ার সিলেক্টেড ফ্রম অল ইয়ার্স টু মোর্ন আওয়ার লস, তুমি এই 25 বছরের মধ্যে এই আওয়ারটাকে সিলেক্ট করতে হলো, যে যেদিন আমরা মর্ন করব একদিনের মৃত্যুতে, এবং তুমিও দুঃখ পাবে, কষ্ট পাবে, তুমি তোমার নিজের সরকেও তোমার সাথে যারা মারা গেছে সেই অবসকিউর কম্পেয়ারদেরকে তুমি জাগিয়ে তুলে বলবে যে আমার সাথে অ্যাডোনিসও মারা গেছে। তাহলে এটা দিয়ে কি তুমি দুঃখ পাইলা, নাকি আসলে তুমি আরো বেশি ধন্য হয়ে গেলা? তাহলে স্যাড আওয়ারটা কি ধন্য হয়ে গেল, নাকি সে অনেকখানি অপরাধী হয়ে গেল শেলির মতে? বলো কি বলতে? অপরাধী, অপরাধী ফিল করতেছিল। তাই বলছে যে আমি তো, তাহলে এই কথাটা তো ভুলবে না কেউ, সবাই বলবে এত তারিখের এই সময়ে কিডস মারা গেছে। তার মানে ওই সময়টা এখানে এক ধরনের মানে কি গিল্টি একটা আওয়ার হিসাবে কাজ করছে, যে ওই সময়টা বারবারই মনে করবে যে ওই ব্যক্তি ওই সময়ে মারা গেছে, তার মানে ওই দিনটা অভিশপ্ত। হ্যাঁ বলো। অ্যাডোনিস বলতে কি কিডস কে বুঝাইছে, মানে ডাইড অ্যাডোনিস বলতে? তা সেটা এতক্ষণই তো বললাম। হ্যাঁ, কিডস কে অ্যাডোনিস বলতে কাকে বোঝানো হচ্ছে কবিতাতে? হ্যাঁ, জন কিডস কে নির্দেশ করছে কবিতায়। হ্যাঁ, এই জন্য তো ব্যাকগ্রাউন্ডটা তো আমি পড়াই নিলাম এই কারণে, তাই না? তো পড়ানোই হলো যে অ্যাডোনাইসের একটা কাহিনী ছিল, সেটাকে শেলি ঘুরিয়ে কিডসের সাথে মিলিয়ে একটা নতুন একটা কাহিনী তৈরি করেছে, তাই নাকি? আগের কাহিনীটা কি ছিল? অরিজিনাল কাহিনীটা কে কি ছিল বলো তো? অরিজিনাল কাহিনীর ক্যারেক্টার দুটো কে ছিল? বাহ, লাভার বাহ, কে কে ছিল বলো?
কি পড়লা বলো, আমি যতক্ষণ পড়তে বললাম বই থেকে, মানে কেউ দেখোই নি। স্যার হচ্ছে অ্যাডোনিস। অ্যাডোনাইস আর কে ছিল? স্যার ওই যে গডেস সাইপ্রাস। স্যার এপিটেপিয়াম এডোনাইয়াস ওটা পড়তে বলি আর কি তোমরা করো? তোমরা আসলে আমি যে ইনস্ট্রাকশন গুলো বলি তোমরা গুরুত্বই দেওয়ার চেষ্টা করো না। যেমন একটা জিনিস বলছি যে তোমরা এই পেজে যাও, এটা পড়ো, তোমরা অধিকাংশ পড়োই নি, দেখোই নি। কেন আমি তাহলে পড়েছি স্যার গডেস সাইপ্রাস। স্যার গডেস পিপল হচ্ছে নাম কি বলো? অরিজিনাল কাহিনীটা ক্যারেক্টার দুটো নাম কি? কলমে ধরতে পারবেন। তোমার পড়ানো আর উলুবনকে মানুষ বানানো এক কথা। একটু নিচে ধরো। আমি এটা দুইটা জায়গায় স্যার ইউরেনিয়াম। ইউরেনিয়াম কলম ধরতে পারতেছ না। না আমি পড়াবো না, যে দুটো পড়তে বলেছি ওই দুটাকে পড়ে শেষ করো, তারপর আমি তোমাদের আগামীকাল পড়াবো। তোমরা এখনো বোঝোই নি কাকে কি বললাম, কাকে কি পড়তে হলো সেটা তোমরা বোঝোই নি, যে কত পেজে কি পড়তে বলেছি। পড়াবো না আজকে, বাহ। এটা ভালো।